কখন আসলে আমরা একজন কাপলকে বলতে পারবো যে তারা বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে? একটি কাপল বিবাহিত জীবনে 1 বছর কিংবা 1 বছর অধিক সময় কোনো রকম ব্যারিয়ার কিংবা কন্ট্রাসেপটিভ মেথড ছাড়াই যখন চেষ্টা করছে যে তারা সন্তান নেবে এবং 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যখন সন্তান নিতে ব্যর্থ হচ্ছে, তখন তাদেরকে আমরা বন্ধ্যাত্ব বলে অভিহিত করি। এখন বন্ধ্যাত্ব আসলে 2 রকমের, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি যারা, যেটা বললাম যে 1 বছর কিংবা তারও বেশি চেষ্টা করার পরও মা হতে পারছেন না, তাদেরকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলি। আর সেকেন্ডারি হচ্ছে উনি হয়তো একবার মা হয়েছেন, সন্তানটি জীবিত থাকতে পারে, মৃত হতে পারে, কিংবা একটি এমআর অ্যাবর্শন হয়েছে, কিংবা তার একটি অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়েছে এবং পরবর্তীতে আর চেষ্টা করে মা হতে পারছেন না, তখন তাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বা সেকেন্ডারি বন্ধ্যাত্ব বলে থাকি। তবে আমাদের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যে আগে আমরা জানতাম যে প্রতি 5 জনে একজন দম্পতি বন্ধ্যাত্বে ভুগছে, কিন্তু এখন কিন্তু এই সংখ্যাটি আর ওখানে দাঁড়িয়ে নেই। এখন দেখা যাচ্ছে প্রতি 5 জনে প্রায় 2 থেকে 3 জনই বন্ধ্যাত্ব রোগে ভুগছে। অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু এখন আমাদের দেশেও অনেক বেশি আকারে আমরা দেখতে পাচ্ছি। গ্লোবালি এবং বাংলাদেশের বন্ধ্যাত্বজনিত সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার পেছনে নিশ্চয়ই অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো একটু জানতে চাই আপনার কাছে। আমাদের লাইফস্টাইল, আগের দিনে আমরা একটা কবিতা জানতাম, আর্লি টু বেড আর্লি টু রাইজ। সেই জিনিসটা আমরা আসলে ভুলে গিয়েছি। আমাদের একদম বাচ্চা থেকে শুরু করে আমরা বয়স্ক যারা আছে, কেউই সেই সিস্টেমের মধ্যে আমরা নাই। কারণ আমরা যত আমাদের লাইফস্টাইল এগুচ্ছে, ডিজিটালাইজেশন হচ্ছে, ততই আমরা সেদিকে ছুটছি। আমরা কেরিয়ারের দিকে ঝুঁকে যাচ্ছি বেশি, আমরা লেট ম্যারেজ করছি। তাছাড়া আমাদের খাবার দাবার সব কিছু মিলিয়ে আমরা আসলে বন্ধ্যাত্ব রোগটা এখন বেশি পাচ্ছি। আগে বলা হতো যে বন্ধ্যাত্বের টোটাল 100 জন যদি আমরা হিসাব করি, 1/3 একজন নারী দায়ী, 1/3 একজন পুরুষ দায়ী, 1/3 নারী পুরুষ উভয় দায়ী, এবং বাকি যে 10% থাকে সেটা হচ্ছে আননোন কিংবা আনএক্সপ্লেইন। কিন্তু এখন কিন্তু সেটা বলছি না। আমরা এখন দেখছি যে গ্লোবালি এবং আমাদের দেশে যদি 50% নারী দায়ী হয়ে থাকে, তাহলে 50% বা 50% হচ্ছে পুরুষ দায়ী। ম্যাম, পুরুষদের বন্ধ্যাত্বজনিত সমস্যা যে রয়েছে সেটি কিন্তু অনেকে আসলে তারা মানতে চায় না। তো এই ধরনের পেশেন্ট যখন আপনাদের কাছে আসে, কিভাবে আসলে তাদেরকে আপনারা কাউন্সিলিং করে থাকেন? গত 5 বছর আগেও কিছু পুরুষ তাদের রিপোর্ট নিয়ে আসতেন এবং সেগুলোর মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা থাকতো, তখন কিন্তু আমাদের বলতেন যে আমার রিপোর্টটা যে খারাপ, আমার স্ত্রীকে কিন্তু আপনি বলবেন না কিংবা বলতে পারবেন না। কিন্তু এখন সিনিয়রিটি চেঞ্জ হয়ে গিয়েছে, এখন মানুষ কিন্তু সচেতন। এখন মানুষ সেই মিথ থেকে বের হয়ে আসছে যে তার রিপোর্টটা খারাপ থাকলেও যেটার চিকিৎসা আছে, আধুনিক চিকিৎসা আছে, সেটা কিন্তু এখন মোটামুটি মানুষের ভিতর ঢুকে গিয়েছে। আমরাও মানুষকে, যখন একটা কাপল আসে, আমরা কিন্তু একসাথেই কাউন্সিলিং করি এবং আমরা বলি যে আপনার ওয়াইফের অনেকগুলো টেস্ট আছে, কিন্তু আপনার কিন্তু একটি টেস্ট আছে এবং সেটি হচ্ছে সিমেন অ্যানালাইসিস কিংবা বীর্যর যেটা পরীক্ষা, এটা কিন্তু আপনাকে করতে হবে এবং আপনি একজন দায়িত্ববান স্বামী হিসাবে এই টেস্টটি কিন্তু অবশ্যই করে আসবেন। তো আমরা যখন এইভাবে বলি, তখন সেই টেস্টে করে আসে এবং মেল ইনফার্টিলিটি কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এটার কারণ কিন্তু সেম, কারণ মানুষ পেশাগতভাবে অনেক বিভিন্ন পেশায় ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে, এদের মেল ইনফার্টিলিটি কিন্তু অনেক বেশি। কারণ দেশের বাইরে এরা ম্যাক্সিমামই দেখা যায় যে গরম এনভায়রনমেন্টে কাজ করে। কেউ আছে ড্রাইভার, দিনের অধিকাংশ সময়ই তাকে গাড়ি চালাতে হয়। কেউ আছে হয়তো রেস্তোরাঁয় কাজ করে। মানে আমাদের যেই ভাইয়েরা দেশের বাইরে কাজ করছে, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা ইটালি, এই ধরনের জায়গায় এবং আরব কান্ট্রিগুলোতে, এরা কিন্তু এই ধরনের গরম ওয়েদারে বেশি কাজ করে। এবং আপনি জানেন যে আল্লাহ তাআলা সব কিছু পেটের ভিতরে দিয়ে দিয়েছে, কিন্তু ছেলেদের ওই একটা প্রজনন অঙ্গ, টেস্টিসটা বাইরে দিয়েছেন। তার কারণ হচ্ছে পেটের টেম্পারেচার বাইরের টেম্পারেচার একরকম নয়। পেটের টেম্পারেচার বেশি এবং বাইরের টেম্পারেচারটা কম। এবং স্পার্ম বা শুক্রাণু সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় জীবিত থাকে। যখনই অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু স্পার্মগুলো মরে যায়, অর্থাৎ শুক্রাণুগুলি মারা যায়। তারপর যারা কর্পোরেট অফিসে চাকরি করি, ওনারা দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করেন, রাত জেগে কাজ করেন। এই ল্যাপটপের যে এই রেটাও কিন্তু আপনাকে শুক্রাণুর উপর হ্যাম্পার করে, ডিএনএগুলোকে ভেঙে দেয়। আর তাছাড়া হচ্ছে যে অধিক রাত জাগা, আবারও সেই জাঙ্ক ফুড খাওয়া।